নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। এর পরের ঘটনা অভিষেক সান্যালের বাড়ি। প্লেটে পড়ে থাকা শেষ সিঙ্গাড়াটার দিকে হাত বাড়াতে গিয়ে অগস্ত একটু ভাবল, বয়স বাড়ছে, তার সঙ্গে ওজনটাও। কিন্তু এই শীতের সন্ধ্যায় ফুলকপির সিঙ্গাড়ার হাতছানি কি সহজে অগ্রাহ্য করা যায়? প্রলোভনটা বিপদসংকুল, সন্দেহ নেই, কিন্তু বিপদকে অগস্ত কবেই বা ভয় পেয়েছে। সিঙ্গাড়াটা তুলে নিয়ে সে মুখে চালান করল। কাগজে ব্রজেশ শর্মার একটা সাক্ষাৎকার চেপেছে, সম্ভবত ওনার সিঙ্গাপুর যাওয়ার আগেকার। সাক্ষাৎকারের শেষে চন্দ্রলেখা মুখার্জি প্রসঙ্গে উনি বলেছেন, চন্দ্রলেখা বাংলা চলচ্চিত্রের গর্ব। উনি চান চন্দ্রলেখা মুখার্জির হত্যাকারী যত শীঘ্র সম্ভব ধরা পড়ুক। সাক্ষাৎকারটা পড়ে অগস্ত মুচকি হাসল। এর মধ্যে অভিষেক সান্যাল হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে অগস্তর উল্টো দিকে সোফাতে বসতে অগস্ত কাগজ থেকে মুখ তুলে তাকালো। আমায় মাফ করবেন স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। একটা জরুরি মিটিংয়ে আটকে গিয়েছিলাম। চন্দ্রলেখার কয়েকটা ছবি এখনো ফ্লোরে আছে। সেই সব প্রডিউসারদের সঙ্গে কয়েকটা বিষয়ে আলোচনায় বসেছিলাম। বুঝতেই পারছেন, টাকা পয়সার ব্যাপার। বাইরে বেলা শেষের অন্ধকার, পাখিদের ঘরে ফেরার তাড়া। বসবার ঘরের উজ্জ্বল আলোয় অভিষেকবাবুকে আরো ক্লান্ত হতোদ্যম দেখাচ্ছে। বয়সটা যেন রাতারাতি বেশ কয়েক বছর বেড়ে গেছে। চন্দ্রলেখার মৃত্যুতে উনি দৃশ্যত মর্মাহত হয়েছেন। সামনে টেবিলে 2 গ্লাস জল, 2 কাপ কফি আর 1 প্লেট বিস্কুট। সিঙ্গাড়া শেষ করে হাতে কফির কাপ তুলে নিয়ে অগস্ত সোজা হয়ে বসল। অভিষেকবাবু, আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করার ছিল। আসলে চন্দ্রলেখা দেবীর অতীত জীবনের কিছু ঘটনা আমাকে খুব চিন্তায় ফেলেছে। আজ যদি উনি জীবিত থাকতেন, প্রশ্নগুলো হয়তো ওনাকেই করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আজ আমাদের মধ্যে নেই। আর ওনাকে খুব কাছ থেকে দেখেছেন, ওনাকে বেশ খানিকটা জানার সুযোগ পেয়েছেন এমন মানুষ এই মুহূর্তে আপনি ছাড়া কেউ আছে বলে আমি মনে করি না। তাই আপনার কাছে আসা। আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। নিশ্চয়ই করব স্যার। চন্দ্রলেখা হত্যাকারীকে ধরতে আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত। আপনি তো চন্দ্রলেখা দেবীর সঙ্গে ছিলেন প্রায় বছর 10 ধরে। ওনার ব্যক্তিগত জীবনের অনেক কথাই উনি নির্দ্বিধায় আপনার সঙ্গে আলোচনা করেছেন। আমি তো আগের দিনই আপনাকে বলেছি স্যার, চন্দ্রলেখা যখন যেটুকু আমায় বলেছে আমি শুনেছি। আমার সঙ্গে কথা বলে ওর মনটা হালকা হতো। কোনো বিষয়ে আমার মতামত চাইলে তা জানিয়েছি, কিন্তু নিজে থেকে আমি কোনোদিনও ওর ব্যক্তিগত জীবন নিয়ে ওকে কোনোদিন প্রশ্ন করিনি। সোফায় হেলান দিয়ে অভিষেকবাবুর চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল অগস্ত, সমীর রায়ের বিষয়ে আপনি কি জানেন অভিষেকবাবু? অভিষেকবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপরে বললেন, সমীর ছিল বর্ধমানের ছেলে। চন্দ্রলেখার সঙ্গে ওর আলাপ হয়। ওর কাজ চন্দ্রলেখার ভালো লাগে। বেশ কয়েকটা ছবিতে কাজের জন্য চন্দ্রলেখা ওর সুপারিশও করে। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন যে ওনাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমার কানে সে কথা এসেছিল, কিন্তু চন্দ্রলেখা নিজে কোনোদিন আমাকে সে বিষয়ে বলেনি, আর আমিও কিছু জানতে চাইনি। শুনেছি দিল্লি থেকে ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় সমীরের মৃত্যুর পর চন্দ্রলেখা দেবী খুব ভেঙে পড়েছিলেন। তা পড়েছিল বই কি, শুটিং বাতিল করে দিল, খাওয়া দাওয়া নেই, রাতারাতি চেহারা ভেঙে গেছিল। মানে সে এক বিশ্রী ব্যাপার। আমি যদি বলি চন্দ্রলেখা দেবী সমীর বাবুকে সে রাতে দিল্লি থেকে ফেরার পথে খুন করেছিলেন? ঘরে যেন একটা বিস্ফোরণ হলো। শুকনো ঠোঁটের উপরে জিভ বুলিয়ে অভিষেকবাবু বললেন, আপনি কি বলছেন? আকাশ থেকে পড়ার ভান করবেন না অভিষেকবাবু। আমার এই সিদ্ধান্তে পৌঁছাবার যথেষ্ট কারণ আছে। খুনের মোটিভ, সুযোগ এবং উপায় সে রাতে চন্দ্রলেখা দেবীর কাছে এই সব কিছুই ছিল। আমি জানতে চাইছি এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা। আমি 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 কিছু বলতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। লম্বা নিঃশ্বাস ফেলে অভিষেকবাবু সোফায় যেন এলিয়ে পড়লেন। নিজেকে শক্ত করুন অভিষেকবাবু, আমার জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি। সেদিন আপনি সুধাংশু মজুমদারের কথা বলেছিলেন। উনি চন্দ্রলেখা দেবীর নাটক দেখে ওনাকে সিনেমায় সুযোগ দেন। আমাকে চন্দ্রলেখা সেরকমই বলেছিল। এই কথা বলে অভিষেকবাবু অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপরে অগস্ত মুখ খুলল। সুধাংশুবাবুর বিষয়ে আপনি কি জানেন? ওনার মৃত্যুর ব্যাপারেও আমি একটা সিদ্ধান্তে এসেছি। তাই আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করলে আপনি কিন্তু বিপদে পড়বেন। এবার বলুন, ব্যক্তিগত জীবনে সুধাংশু মজুমদার লোকটা কেমন ছিল অভিষেকবাবু?
অভিষেকবাবু মুখ তুলে অগস্ত্যর দিকে তাকালেন, বললেন, কি বলবো বলুন তো স্যার, ওদের কেউই তো আজ আর নেই। মানুষটার নোংরামির কথা আপনাকে কি করে বলি। অগস্ত্য লক্ষ্য করল অভিষেকবাবুর মুখ অব্যক্ত রাগে লাল হয়ে উঠেছে, কপালের একটা শিরা প্রকট। এই শীতের সন্ধ্যায়ও ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। পকেট থেকে একটা রুমাল বের করে উনি কপালের ঘাম মুছলেন, তারপরে বললেন, চন্দ্রলেখা সুধাংশুকে নিজের ভগবান মনে করত। সুধাংশু ছিল ইন্ডাস্ট্রিতে ওর অভিভাবক, চলচ্চিত্র শিল্পে ওর গুরু। বছর দেড়েকের মধ্যে ওদের 3টে ছবি আসে, 3টেই হিট। চন্দ্রলেখা ভালোবাসত ওর সঙ্গে সময় কাটাতে, ওকে নিজের মনের কথা বলতে, ওর মুখে দেশ বিদেশের গল্প শুনতে। কিন্তু সুধাংশু মজুমদারের চাহিদা ছিল অন্যরকম। এই অবধি বলে অভিষেকবাবু একটু থামলেন, তারপরে বললেন, সুধাংশুর ভেতরের জানোয়ারটা মাঝে মাঝে ভদ্রতার মুখোশ ছেড়ে বেরিয়ে আসত। চন্দ্রলেখা যখন ওকে বারবার প্রত্যাখ্যান করলো, তখন ও অন্য পথ ধরল। ও চন্দ্রলেখাকে মানসিকভাবে অত্যাচার করতে শুরু করলো। সুধাংশু বলতো, পেছনে ও না থাকলে ইন্ডাস্ট্রির কেউ চন্দ্রলেখাকে নাকি পাত্তা দেবে না। বলতো, চন্দ্রলেখার সাফল্যের পেছনে তার নিজের কোনো কৃতিত্বই নেই। সুধাংশুর নেক নজরে থাকলে যে কোনো মেয়েই প্রথম সারির নায়িকা হয়ে উঠতে পারে। চন্দ্রলেখার মনোবল ভেঙে যাচ্ছিল, যার ফলে ও আরো বেশি নির্ভরশীল হয়ে উঠছিল সুধাংশুর উপরে। আর সুধাংশুও ঠিক সেটাই চাইতো। আচ্ছা, সুধাংশু বাবুর মৃত্যু তো হয় তাজপুরে, একটি ছবির আউটডোর শুটিং এর সময় হয়। ঠিক বলেছেন, ছবিটা শেষ হলে ওটা হতো ওদের 4র্থ ছবি, কিন্তু সে আর হয়ে উঠল না। সুধাংশুবাবু রহস্যময়ভাবে মারা গেলেন। কি জানেন স্যার, আমি বলবো মেয়েটা বেঁচে গেল, লোকটা ওকে শেষ করে দিচ্ছিল। আপনি তো তখন চন্দ্রলেখা দেবীর সঙ্গে কাজ করতেন না, তাহলে এত কথা আপনি জানলেন কি করে? চন্দ্রলেখা এইসব কথা আমায় বলেছে। আসলে কি জানেন, সুধাংশু মজুমদারের সম্পর্কে আমার ধারণা একেবারে অন্যরকম ছিল। কথায় কথায় সুধাংশু স্তুতি গাইতাম, সুধাংশুর মতো পরিচালক হয় না, সুধাংশু বাংলার গর্ব, এইসব আর কি। তারপরে একদিন আমার মুখে সুধাংশুর কোনো গান শুনতে শুনতে নেশার করে চন্দ্রলেখা খুব রেগে গেল। আমাকে সুধাংশুর বিষয়ে সবকিছু খুলে বলল। আমার মাথায় যেন বাজ পড়ল। মুখোশের পেছনে মানুষের আসল চেহারা চিনতে পারা সত্যিই খুব কঠিন। অগস্ত্য সম্মতিক্রমে মাথা নাড়ল, তারপরে বলল, আপনার সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ অভিষেকবাবু, কিন্তু এরপরে আপনাকে যে কথাটা বলবো সেটা শুনতে আপনার ভালো লাগবে না। কি কি কথা স্যার? আজ থেকে প্রায় 11 বছর আগে তাজপুরের সুধাংশু মজুমদারকেও খুন করেন চন্দ্রলেখা দেবী। এবার যে ঘটনাটা বলবো প্রায় 11 বছর আগে তাজপুরের ঘটনা। খোলা জানলা দিয়ে একটা দমকা হাওয়া এসে চন্দ্রলেখার চুলগুলো ওলট পালট করে দিল। রাত বাড়ছে, বাড়ছে নেশাটাও। এবার নিজের ঘরে ফেরা উচিত। চন্দ্রলেখা বিছানা থেকে উঠে দাঁড়ালো। সুধাংশু হাতের গ্লাসটা শেষ করে জিজ্ঞাসা করলো, কোথায় চলে? এইবারে আমি আসি সুধাংশুদা, অনেক রাত হলো, ঘুম পাচ্ছে। কাল সকালে আবার শুট আছে, রাতে ভালো ঘুম না হলে। চুপ করো তো, এখানে কি রাতে ঘুমোতে এসছি? হ্যাঁ, ঘুমোতে এসছি এখানে রাতে? সুধাংশুর কথাগুলো জড়িয়ে যাচ্ছে। চন্দ্রলেখার হাত ধরে টেনে ওকে ফের খাটে বসিয়ে দিল সুধাংশু। টেনে আনলো নিজের খুব কাছে। চন্দ্রলেখার কাঁধের উপর থেকে চুল সরিয়ে ঘষতে লাগলো ওর ঘাড়ে, কানের পেছনে। এই গন্ধটাতে যে নেশা হয় না, ব্ল্যাক ডগের কাছে হার মানে। ফিসফিসিয়ে বলল সুধাংশু। সব গন্ধই একদিন পুরনো হয়ে যায়, মনে মনে ভাবল চন্দ্রলেখা। কিন্তু সুধাংশু এখন তা বুঝবে না। সুধাংশুর গরম নিঃশ্বাস, মুখে মদের গন্ধে গা গুলিয়ে উঠল চন্দ্রলেখার। সে চেষ্টা করল সুধাংশুর বাহুপাশ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। সুধাংশুদা, সুধাংশুদা প্লিজ ছেড়ে দিন আমাকে। চন্দ্রলেখার উন্মুক্ত কাঁধে চুমু খেতে খেতে সুধাংশু হাত রাখল স্তনে। চন্দ্রলেখা এক ঝটকায় সরিয়ে দিল সুধাংশুর হাতটা।
চন্দ্রলেখার কাঁধ থেকে মাথা তুলে আধ বোঝা চোখে ওর দিকে তাকালো সুধাংশু। উস্কো খুস্কো চুল, ভাটার মতো লাল চোখ দুটো। বিশ্রীভাবে চেঁচিয়ে উঠে সুধাংশু বলল, শ্রুতিপনা হচ্ছে, হ্যাঁ? চন্দ্রলেখা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সুধাংশুর ভেতরের এই জানোয়ারটাকে খুব ভালো করে চেনে সে। এই জানোয়ারটা মন চেনে না, ভালোবাসা কি জিনিস তা জানে না। এই জানোয়ারটা শুধু জানে কিভাবে শরীরের খিদে মেটাতে হয়। সালি, তুই নিজেকে নিজেকে কি মনে করিস? তুই সুধাংশু মজুমদারকে না বলছিস? এই নিয়ে কতবার আমাকে রিজেক্ট করলি খেয়াল আছে? এবার যদি আমি না বলতে শুরু করি, আমাকে ছাড়া তুই এই লাইনে এক পা এগোতে পারবি? চন্দ্রলেখা চোখ বন্ধ করলো, ফিসফিস করে বলল, সুধাংশুদা চুপ করুন, সুধাংশুদা প্লিজ, সবাই শুনতে পাবে। সুধাংশু চন্দ্রলেখার কথায় আমল দিল না। সে বলে চলল, তোর মতো সস্তার মেয়ে ছেলে এই সুধাংশু মজুমদারের পকেট ছাড়লে 100টা বেরোবে। নিজেকে কি মনে করিস তুই নেমো কারাম সালি সুপারস্টার? তোর মতো 1000টা সুপারস্টার বানাতে পারে এই সুধাংশু মজুমদার। সুধাংশু তখন জোর করে চন্দ্রলেখার ম্যাক্সিটা উরুর ওপরে টেনে তোলার চেষ্টা করছে। সুধাংশু যখন মাতাল হয়ে এসব কথা বলে, চন্দ্রলেখার বুক কেঁপে ওঠে। সত্যি কি তাই? ওর কি কোনো গুণ নেই? ও কি শুধুই ওই অফিস পাড়ার নাটকেরই যোগ্য? সুধাংশুর সঙ্গে ও তো মাত্র 1.5 বছরে 3টে হিট ছবিতে কাজ করেছে। সুধাংশু পরিচালনা না করলে কি একটাও চলতো না? সুধাংশু না থাকলে, আচ্ছা সুধাংশু না থাকলে কি হতো? সুধাংশু না থাকলে চন্দ্রলেখার হয়তো প্রতিনিয়ত এভাবে নিজেকে ছোট মনে হতো না। দিনের আলোয় সবার সামনে একরকম, আর রাতের অন্ধকারে বন্ধ দরজার পেছনে আরেক রকম একটা মানুষকে ঘেন্না করা সত্ত্বেও কোনো অজানা আশঙ্কায় আর অনিশ্চয়তায় তাকে ছেড়ে চলে যেতে ভয় পেতে হতো না। সেই ভয় থেকে মানুষটার মন রাখার জন্য তার সঙ্গে সারা রাত ধরে মদ খেতে হতো না। তার নোংরা হাতে ছোঁয়ায় এইভাবে গা ঘিন ঘিন করতো না। আউটডোরে এসে তার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলতে হতো না। সুধাংশু না থাকলে বেশ হতো, না হয় এত অল্প সময়ে সুপারস্টার চন্দ্রলেখা মুখার্জি হওয়া হতো না। রাতে ঘুমটা হয়তো শান্তির হতো। সুধাংশু না থাকাই ভালো। চন্দ্রলেখা 1 মিনিট চোখ বুজে থাকলো। ম্যাক্সিটা সুধাংশু টেনে তুলে ফেলেছে চন্দ্রলেখার উরুর মাঝামাঝি। আরো বেপরোয়া হয়ে উঠছে ওর হাতে দুঃসাহসী আঙুলগুলো। চন্দ্রলেখা ঘাড় ঘুরিয়ে সুধাংশুর দিকে তাকালো। ঠোঁট চাপা হাসি হেসে সুধাংশুর বুঝে আসা চোখে চোখ রেখে নরম গলায় বলল, কি চাই? হঠাৎ এই পরিবর্তনে সুধাংশু বুঝি একটু হকচকিয়ে গেল। পর মুহূর্তে সুধাংশু মুখটা চন্দ্রলেখার খুব মুখের কাছে এনে জিজ্ঞাসা করল, চন্দ্রা, জানিস না তুই আমি কি চাই? তার আগুন গরম নিঃশ্বাস চন্দ্রলেখার সারা মুখে ছড়িয়ে পড়ল। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো চন্দ্রলেখা। ঝুঁকে পড়ল সুধাংশুর সামনে। ম্যাক্সির নিচু গলা দিয়ে যেন উপচে পড়ল চন্দ্রলেখার 2 সুডোল স্তন। গভীর দ্বিভাজিকার ওপরে দৃষ্টি স্থির হল সুধাংশুর। আমাদের প্রথম ভালোবাসাবাসী এই হোটেলের বদ্ধ ঘরে হোক, আমি চাই না। আজ পূর্ণিমা, বিচে চলো সুধাংশুদা। সুধাংশুর মুখে হাসি ফুটল। টলতে টলতে উঠে দাঁড়ালো। চন্দ্রলেখা এক হাতে ওর কোমর জড়িয়ে ঘর থেকে বেরিয়ে করিডোর অতিক্রম করে হোটেলের পিছন দিকে বাগানটার দিকে পা বাড়ালো। অনেক রাত হয়ে গেছে, আশেপাশে কেউ নেই। শুটিং এর দলের বাকিরা যে যার ঘরে ঘুমিয়ে কাঁদা। হোটেলের এই দিকটায় কোনো পাহারাদারও থাকে না। বাইরে শুধু 2-1টা রাত পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কান পাতলে দূরে শোনা যায় ঢেউয়ের শব্দ। সুধাংশু সঙ্গে করে মদের বোতলটা নিয়ে এসছে। অবিরত গলায় ঢেলে চলেছে হুইস্কি। নেশায় টলমল করছে দুপা। অন্য হাতটা ঘোরাফেরা করছে চন্দ্রলেখার পিঠে, নিতম্বে। চন্দ্রলেখা ওর কোমর জড়িয়ে রেখেছে শক্ত হাতে। ঢেউয়ের আওয়াজ ক্রমেই জোরালো হচ্ছে, আর একটু দূরেই পাড়ে আছড়ে পড়ছে ঢেউ। চন্দ্রলেখা সুধাংশুর কোমর থেকে নিজের হাত সরিয়ে নিল। টাল সামলাতে না পেরে বালির ওপরে পড়ল সুধাংশু। বাকি হুইস্কিটুকু শেষ করে একটু দূরে ছুঁড়ে ফেলল ব্ল্যাক টকের খালি বোতলটা। সুধাংশুর সামনে দাঁড়ালো চন্দ্রলেখা। এক টানে খুলে ফেলল ম্যাক্সি। সুধাংশুকে ইশারা করল
তাকে অনুসরণ করতে এগিয়ে চলল সমুদ্রের দিকে। নেশাতুর সুধাংশু পাগলের মতো এগিয়ে গেল চন্দ্রলেখার পেছনে। একে একে খুলে এলো চন্দ্রলেখার অন্তর্বাস। আলগোছে গিয়ে পড়ল বালির উপরে। জ্যোৎস্না ছুঁয়ে পড়ছে চন্দ্রলেখার উন্মুক্ত কাঁধ, মসৃণ পিঠ, ক্ষীণ কোটি আর ভরাট নিতম্ভবে। আর ঝাপসা হয়ে আসছে সুধাংশু দৃষ্টি। ঢেউ ভেঙে অনেক দূর চলে গেছে চন্দ্রলেখা। ঘুরে দাঁড়িয়ে ও দু হাত বিস্তৃত করে কাছে ডাকছে সুধাংশুকে। সুধাংশুর পায়ের কাছে ভেঙে পড়ছে ঢেউয়ের পরে ঢেউ। সে পড়ে যাচ্ছে, আবার কোনো মতে উঠে দাঁড়াচ্ছে। আজ এই কোন খেলায় মেতে উঠেছে চন্দ্রলেখা। ওর মুখটা ঠিকমতো ঠাহর হচ্ছে না। শুধু দেখা যায় রাতের শিরশিরে হাওয়ায় ওড়া চন্দ্রলেখার খোলা চুল আর জ্যোৎস্না বিধৌত শ্বেত শঙ্খের মতো দুটি নিটুল স্তন। নিষিদ্ধ সুখে হাতছানিতে সুধাংশু যত এগোয়, চন্দ্রলেখা তত পিছিয়ে যায় দূরে, আরো দূরে, উত্তাল সমুদ্রের আরো গভীরে। সুধাংশু টেরও পেল না কখন ওর পায়ের তলার বালি সরে গেল, আরো হোঁচট খেয়ে পড়ল, আর বিশাল ঢেউটা ওর মাথার উপর দিয়ে চলে গেল। নোনা জলে চোখ জ্বলে উঠল, দম বন্ধ হয়ে এলো। শুধু একটা শ্বাসের জন্য সে ব্যাকুল হয়ে উঠল। মাথা তুলতে গেল সে, কিন্তু একটা হাত যেন আসরিক শক্তিতে তার মাথার পেছনে চেপে বসেছে। ঢেউয়ের পর ঢেউ বয়ে যাচ্ছে সুধাংশুর মাথা দিয়ে, হাত পা ছুটছেও, আর কে যেন প্রাণপণে তার চুলের মুঠি ধরে মাথাটা চেপে ঠেলে দিচ্ছে নিচে, আরো নিচে। দুর্বল হাতে সে কয়েকবার চেষ্টা করলো ওই খুনির হাতটা সরিয়ে ফেলতে, কিন্তু পারল না। পাড়ে এসে শুকনো পোশাকগুলো হাতে তুলে নিল চন্দ্রলেখা। ভালো করে বালি ছেড়ে ফেলে পরে নিল অন্তর্বাস এবং ম্যাক্সি। শরীরের ওপরে জলটুকু একটু পরেই শুকিয়ে যাবে। সমুদ্রের নোনা জলে ধুয়ে গেছে বিশ্রী লোকটার নোংরা হাতে স্পর্শ। নিজেকে এত পরিশুদ্ধ শেষ কবে মনে হয়েছে মনে পড়ে না চন্দ্রলেখার। শান্ত মনে দৃঢ় পদক্ষেপে সে এগিয়ে চলল হোটেলের দিকে। এবারের লড়াইটা তার একা। শুনছিলেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। গল্পের পরবর্তী অংশ পেতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।